আর ভারতের বিষয়ে যেটা আমি বলতে চাই যে আহ, ভারত আসলে এখন বর্তমানে খুব চিন্তায় আছে। মনে করেন যে ভারতের দিক থেকে বাংলাদেশে গণতন্ত্র আসুক বা না আসুক, এটা নিয়ে কিন্তু ভারতের কোনো মাথা ব্যথা নাই, ভারত এটা ভাবেও না। ভারতের কথা হচ্ছে যে আমরা চাই একটা সেকুলার বাংলাদেশ, যেখানে ইসলাম পন্থা থাকবে না, এবং আমাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা, এই দুইটা বিষয়। এবং আপনি অবশ্যই আমার সঙ্গে একমত হবেন, আপনি অবশ্যই এসব খবরও রাখেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর যে নিরাপত্তা নিয়ে ভারত যে পয়সা খরচ করত, হাসিনার আমলে সেই খরচ একদম নামে মাত্র করত। আর অনেক কিছুই কিন্তু কমে গিয়েছিল, কারণ তারা বিশ্বাস করত যে শেখ হাসিনার আমলে উত্তর পূর্বাঞ্চলীয় যেই সশস্ত্র গোষ্ঠীগুলো, যে উলফা নাগাল্যান্ড, এরা কিন্তু ভারতের বর্ডারে প্রভাব বিস্তার করতে পারবে না, ভারতের ভিতরে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চালাতে পারবে না, কারণ শেখ হাসিনা ওদেরকে ছাড়বে না। এবং শেখ হাসিনা তাই করেছিল, কিন্তু শেখ হাসিনা কিন্তু অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করে ধরে ভারতের কাছে দিয়েছিল, যদিও তিনি এখন মুক্ত এবং তিনি বর্তমানে সরকারের সঙ্গে উলফার নেগোসিয়েশন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতেছেন, হুইচ ইজ গুড। এখন বর্তমানে ভারত চিন্তা করতেছে যে যদি মানে বিএনপি ক্ষমতায় আসে, আমাদের জন্য ভালো হয়, মনদের ভালো। মানে এটা তো অবশ্যই সত্য যে আওয়ামী লীগ ছাড়া ভারতের আর কোনো বন্ধু নাই, যেটা কিন্তু এই যে বর্তমান যে হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, তার আগে একজন ছিল না বিক্রম কুমার দোরাইস্বামী, আপনার মনে নিশ্চয়ই খেয়াল আছে। জি জি। সেই বিক্রম কুমার দোরাইস্বামী বলেছিলেন যে আওয়ামী লীগ ছাড়া আমাদের কোনো বন্ধু নাই। তিনি আবার ওই ঘুরে ঘুরে যুবলীগের অফিস উদ্বোধন করতেন, নিক্সন চৌধুরীর সঙ্গে তাকে ভালো সম্পর্ক ছিল। এই এখন এরা চিন্তা করতেছে যে যদি বিএনপি আসে তাহলে মনদের ভালো, বাট আমরা বিএনপি এবং জামাত উভয়ের সঙ্গেই যোগাযোগের চেষ্টা করতেছি এবং যোগাযোগ আছে। বাট সবচেয়ে বড় সমস্যা হলো যেটা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কাছে বর্তমানে আহ, দুইটা দুইটা মানে সমস্যা হচ্ছে মেইন। এর আগে বলি যে ভারত কোনোভাবেই তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের সিকিউরিটি নিয়ে কম্প্রোমাইজ করবে না, এটা করবে না, প্রয়োজন তারা যুদ্ধ করবে। এবং এই জন্যই তারা কিন্তু ওই আসামে, কলকাতায়, ত্রিপুরায় দিকে তিনটা মিলিটারি বেস করেছে, যাতে দ্রুত ওই জায়গায় কিছু হলে গিয়ে আক্রমণ প্রতিহত করা যায়। বাট এখন ভারতের টার্গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে হাসিনার আমলে রেখে যাওয়া যে চুক্তিগুলো, ইনক্লুডিং আদানি, আর আদানির সঙ্গে আমাদের যে বিদ্যুৎ চুক্তি, আদানিরে টাকা দিলে টাকাগুলো কিন্তু ভারতেই যায়, তাই না? এই টাকাগুলো ভারতেই যায়, ভারতের অর্থনীতি সমৃদ্ধ হয়। সুতরাং চুক্তিটা প্রাইভেট কোম্পানি বনাম বাংলাদেশ সরকার হলেও এতে কিন্তু ভারত সরকার জড়িত। আপনি জানেন যে 2015 সালে নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এসে হাসিনাকে রিকোয়েস্ট করেছিল বলেই কিন্তু হাসিনা আদানির সঙ্গে এই চুক্তি করেছে, অনেক ব্যয়বহুল চুক্তি, এবং চুক্তি অনেক ফাঁকফোকরও আছে। সুতরাং ভারত সরকারের এতে একটা বিরাট স্বার্থ আছে। এখন ভারত সরকারের দুইটা ইচ্ছা, একটা হচ্ছে যে হাসিনার আমলে এই চুক্তিগুলা যে আছে এগুলাকে রেসপেক্ট করা, আর দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন, যেভাবেই হোক আওয়ামী লীগকে ফিরিয়ে আনা। এখন আপনি অবশ্যই জানেন যে তারেক রহমান বার্তা সংস্থা রয়টার্সের ইন্টারভিউতে বলেছিলেন যে হাসিনা সন্তানরা যদি জনগণ তাদেরকে চায়, তাহলে তারা এসে রাজনীতি করতে পারে। তারেক রহমান ইঙ্গিত দিয়েছেন যে এতে অনেকে বলতেছেন যে হয়তোবা তারেক রহমান ক্ষমতা এলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেও পারেন। বাট এখন প্রশ্ন হচ্ছে যে ভারত চিন্তিত এখানেই যে যদি বিএনপি ক্ষমতায় আসলোই, যদি জামাত ক্ষমতায় আসে, তাহলে আওয়ামী লীগের পুনর্বাসনের সম্পূর্ণ পথ বন্ধ হয়ে যাবে। আর যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন এবং ভারতের যে চুক্তিগুলো আছে হাসিনার আমলে করেছে, এগুলোর একটা রক্ষা হতে পারে বিএনপির আমলে। বাট সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে এটা যে জামাত যদি নির্বাচনে পরাজিত হয় এবং যদি জামাত একটা প্রধান বিরোধী দলের সংসদে বসে এবং তাদের 100-র উপরে আসন সংখ্যা থাকে, তাহলে কি বিএনপি কোনো সিদ্ধান্ত নিজেদের মন মতো নিতে পারবে? পারবে না তো। তারা প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পদে পদে বাধার সম্মুখীন হবে জামাতের দ্বারা, এনসিপির দ্বারা। সুতরাং ভারতের এখানেই হচ্ছে ভারতের দুশ্চিন্তা, কারণ একটি পরিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থায় একজন বিরোধী নেতার ক্ষমতা কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ে কোনো অংশে কম না। হ্যাঁ, তো সংসদের বাইরে তারা বিএনপি যে কোনো সিদ্ধান্তই তারা স্বাধীনভাবে নিতে পারবে না ভারতের বিষয় এবং আওয়ামী লীগের বিষয়ে। তাহলে এই বিএনপি সংসদে এবং সংসদের বাইরে প্রবল বাধার সম্মুখীন হবে জামাত দ্বারা এবং এনসিপি দ্বারা। এটাই হচ্ছে ভারতের চিন্তার বিষয়। আপনার কিছু বলার আছে কিনা ব্যাপারে? না, আমি আপনার সাথে একমত। তবে আমাদের অতীতে দেখা গেছে যে বিরোধী দলের বিষয়টাকে খুব বেশি বেশি মতামতকে গুরুত্ব দেওয়া হয় না।
শুধুমাত্র যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, কারণ তার সাথে তো আবার মানে তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ছিল, সেই কারণে আওয়ামী লীগ খুব ভালো মতো আপনার সরকারকে, অর্থাৎ বিএনপি সরকারকে চাপে রাখতে পেরেছিল। বিভিন্ন কলা কৌশল আছে। তো এখন আহ, জামাত এবং তার অ্যালায়েন্স, একটা হচ্ছে কি, আপনার জামাতকে নাই আপনি মৌলবাদী বলে তকমা দিলেন, এনসিপি তার মৌলবাদী না। এবং এই তরুণ তুর্কিরা কিন্তু অত্যন্ত সাহসী। তারা তো মৃত্যুপরোয়ানা সাইন করেই তো বুলেটের সামনে দাঁড়িয়েছিল। সুতরাং আমার মনে হয় যে যদি ওই রকমও একটা ক্ষেত্র তৈরি হয়, তাহলে খুব ওইভাবে আওয়ামী লীগের মতো ওইভাবে সুবিধা পাওয়া সম্ভব হবে না। আমি যদি ধরেও নিই যে ঠিক আছে, বিএনপির সাথে একটা অলিখিত চুক্তি হয়েছে, আসলে কি চুক্তি হয়েছে আমরা জানি না, এটা অনেকে কথা বলছে, তা আমার মনে হয় যে ওই পর্যায়ে যেতে পারবে না। আর শুধু সেভেন সিস্টারের, আপনি এটা এই জায়গায় একটা তথ্য দিয়ে রাখি যে ভারত তাদের চিকেন নেক খুব দুর্বল একটা যোগাযোগ ব্যবস্থা দেশের দুই প্রান্তের মধ্যখানে, ওখানে তারা আন্ডারগ্রাউন্ড রেলওয়ে লিঙ্ক করছে, যাতে করে যুদ্ধকালীন পরিস্থিতিতে আপনার মানে সরাসরি সেটা আক্রান্ত না হয় আর কি। তো এখন বিভিন্ন ব্যবস্থা তারাও নিচ্ছে, প্রত্যেক দেশেরই এরকম কিছু আছে। আমাদেরও চিকেন নেক আছে ফেনীর ওখানে, তো সেখানে তো আমরা ইয়ে দিয়েছিলাম, মানে কি বলে, ইপিজেড এ বিরাট জায়গা দিয়েছিলাম, সেটা ধন্যবাদ সরকারকে, তারা তুলে নিয়েছে। দেখেন, আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই যে বন্দর যেটা করতে দিয়েছিল, বন্দর অপারেশনটা, নট বন্দর, ভুল বোঝানো হচ্ছে যে বন্দর দিয়ে দেওয়া হচ্ছে, নো, বন্দরের অপারেশন সেটা দিতে পারলো না এই সরকার। কারণ এটাতে ভারতের বিরাট একটা স্বার্থ ঝুঁকির মুখে। মনে আছে যে ভারতীয় জাহাজ যখন আসতো, অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে তাদের জিনিস মালপত্র খালাস করা হতো। এবং আমাকে ক্ষমা করবেন যদি এই তথ্যটা যদি আমি সঠিকভাবে না দিতে পারি, সেটা হচ্ছে ওই মানে জাহাজ হ্যান্ডলিং চার্জও তাদের জন্য অনেক সহনীয় ছিল, মানে অন্য জাহাজের তুলনায়। একটা হচ্ছে সময়ের তারা প্রায়োরিটি, আর এদিকে বোধহয় আপনার বিভিন্ন যে শুল্ক ছিল সেটাতেও তাদের একটা আহ, সম্ভবত তারা সুবিধা পেয়েছে। তো এইটা আমাদের হতে দিল না। তো এটা খুব সেন্সিটিভ টাইমে এটা ইয়ে হয়েছে, হলে ভালো হতো আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা হলে ভালো হতো। কিন্তু অনেক মানুষ আছে এটার সুবিধাভোগী, এবং সুবিধাভোগীদের একজনের নামে তো প্রায় ভারতের আহ, ওই যে সেকেন্ড ম্যান অমিত শাহর সামনে একেবারে প্রায় নুইয়ে পড়তেছিল, একটা ছবি ফেসবুকে বিভিন্নভাবে আসছে। তো এখন উনি এখন কোন অবস্থায় কি করবেন সেটা আল্লাহ জানে। তবে আমি আমি এটুকু বলতে পারি যে ভাই, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয় যে দুঃখ কষ্ট বোধহয় আমাদের খুব তাড়াতাড়ি আমাদেরকে ছাড় দেবে না, এরকম থাকবে। এবং আমাদের আহ, আরেকটা মজার কথা, আমাকে আপনার অনুষ্ঠানে আসার আগে আমি যখন একটু আলোচনা করছিলাম, একজন বললেন আগে ছিল দেশ দুই ভাগে বিভক্ত, এখন হয়ে যাচ্ছে তিন ভাগে বিভক্ত, আওয়ামী, বিএনপি আর হচ্ছে জামাত সমর্থিত জোট, এখন তিনটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। যদিও একসাথে চলার জন্য জামাত তাদের স্লোগান হিসাবে ব্যবহার করেছে। তো ও একটা স্লোগান আপনি আহ, খুব মজার, আসলে বিভিন্ন উপলক্ষে তো বিভিন্ন বিভিন্ন স্লোগান তৈরি হয়। তো এই স্লোগানের উদ্ভবটা হচ্ছে এরকম, ওই যে আপনাকে আম, বললাম যে 1998 সালের বরিশালের উপনির্বাচনের কথা। তো ওখানে বলে কি, আহ, দল করবি বিএনপি, ভোট দিবি দাঁড়িপাল্লাই। এখন এটা কি ফান করে বলছে না কি করে বলছে, এটার অর্থ আমি বুঝতে পারি নাই ভাই। এখানে
অনেকেই বলেন যে ভাই এই ছাত্র সংসদ নির্বাচনে আসলে এইটার প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। এখন তাদের কাছে আমার প্রশ্ন যে ছাত্র সংসদ নির্বাচনে যে পোলাপানগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ে বা যে নারী সমাজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওদেরও তো ফ্যামিলি আছে, ওরা তো আর বাতাস থেকে ভাইসে আসে নাই বা বানে ভাইসে আসে নাই, তাই না? ওদের ফ্যামিলি আছে, ওরা ফ্যামিলির সঙ্গে কথা বলে, এবং এটা কিন্তু প্রভাব বিস্তার করে। মনে করেন যে একটা বাবা মার যখন বয়স হয়ে যায়, সে কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই তার যে যে উপযুক্ত সন্তান থাকে তার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেয় যে বাবা আমরা এটা করতে চাই, তুমি কি বলো, কারণ ছেলে এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে, বা মেয়ে এখন বড় হয়েছে। তো এই ধরনের প্রভাব কিন্তু পড়বেই। সেটা অনেকেই বলতে পারে যে ভাই ছাত্র সংসদ ভিন্ন ব্যাপার। ছাত্র সংসদ কিন্তু মানে আমাদের দেশের সবচেয়ে যে ব্রিলিয়ান্ট ছেলেগুলো তারাই কিন্তু এখানে লেখাপড়া করে। যদি ভারতের অবস্থান দেখেন আপনি একজন নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষক হিসাবে, যে ভারত আসলে এই বিষয়টা কিভাবে দেখছে, এই যে জামাতের উত্থান বা জামাতের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা, এটা আসলে ভারত কিভাবে মূল্যায়ন করতেছে? আমি আহ, প্রথমত হচ্ছে ভারত চাইবে যে আওয়ামী লীগের মতো অনুগত একটা প্রশাসন বাংলাদেশে। এটা চাওয়াটা কিন্তু অনেক, মানে এটা অবাস্তব নয়। এটা প্রত্যেক প্রতিবেশী চেষ্টা করে যে এই দেশে এই জায়গায় এমন একটা আহ, দল ক্ষমতায় থাকুক আহ, যেটা তার, সে যেটা বলবে সেটা শুনবে। এখন দেখেন, জিয়া রহমান সাহেব শোনেন নাই। জিয়া রহমান সাহেব বাংলাদেশকে শির দাঁড়ার উপরে দাঁড় করাই দিয়ে গিয়েছিলেন। আর ওনার পরে পরে ওনার দল ঠিক এই ধারাবাহিকতাটা রাখতে পারেননি। এটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি, আমার মনে হয়েছে। তো এই কারণে জামাত যদি হয়, আমার মনে হয় দেশের সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। এখানে কারো প্রভাব বেশি কম সেই হিসাবে করলে হবে না। তবে আমার যেটা ব্যক্তিগত মূল্যায়ন, যে জামাতের কতগুলো প্লাস পয়েন্ট আছে যেগুলো যেমন তারে, যেমন প্রথমত হচ্ছে যে এই নির্বাচনে এই এই যে চাঁদাবাজি একটা বিরাট ফ্যাক্টর হবে। আপনি দেখছেন যে 8 নম্বর আসনে এই চাঁদাবাজিটা একটা বড় ইস্যু হয়ে গেছে। সুতরাং এই এই চাঁদাবাজি এবং আজীবন ক্ষমতায় থাকার যে আহ, দুর্নিবার আকাঙ্ক্ষা, সেইটা প্রশ্নের সম্মুখে আসবে এবং লোকজন হয়তো বিবেচনা করবে। তো সেই জন্যে ইন্টারনাল, অর্থাৎ আভ্যন্তরীণ ভাবে শক্তিশালী হলে তখন প্রতিবেশী 10 বার চিন্তা করবে কি করবে না করবে। কারণ ভারতের আমাদের বিশেষ করে 2008 থেকে শুরু করে যে কতগুলো নির্বাচন হলো, সেই নির্বাচনগুলোতে আপনার মনে আছে সুজাতা সিং এসেছিলেন এবং জাতীয় পার্টি এরশাদ সাহেবকে ভোটে রাজি করিয়েছিলেন। সো এইটা হচ্ছে ইন্টারফিয়ারেন্সের একটা সবচেয়ে বড় উদাহরণ। তো ওরকম করার সুযোগ তাদের নাই এবং করছেন না। এবং আমাদের ভাগ্য ভালো যে প্রফেসর ইউনূস সাহেব এর মতো ব্যক্তি আহ, এই বর্তমানে সরকার প্রধান হওয়ার কারণে তারা অনেক সুপ্ত ইচ্ছাও তাদেরকে গুপ্ত রাখতে হচ্ছে। তারা বিভিন্নভাবে চেষ্টা করছে অন্যজনের মাধ্যমে, কিন্তু সরাসরি তারা ফিল্ডে আসছে না যেটা আগে আসতো। তো এটা থাকবে, তারা চাইবেই সেই আনুগত্যের ধারাবাহিকতা রাখতে। তা আমার মনে হয় যে জেন জি এবং বাংলাদেশের মানুষ এটা বুঝতে পেরেছে এবং যত বেশি মনে করবে যে ভারত এদের মাধ্যমে তাদের একটা পার্টিকুলার জোট বা দলের মাধ্যমে তাদের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করছে, ভোটের সংখ্যা তত কমে যেতে পারে। আরেকটা ছোট্ট জিনিস না বললেই না, সেটা হচ্ছে মানে কিছু কিছু ভোটার, সে দলের সমর্থক আছে, তারা দল যাই করুক, ভবিষ্যৎ যাই হোক সেটা চিন্তা না করে সেই দলকেই ভোট দেবে। তবে এই সংখ্যাটা, অর্থাৎ আপনার ব্লাইন্ড সাপোর্টারের সংখ্যা কমে গেছে এবং বিশেষ করে আমাদের আশার আলোকবর্তিকা হচ্ছে এই জেন জি, যারা তাদের মূল্যায়নে দেশের জন্য যেটা ভালো হবে সেটা করার চেষ্টা করবে বলে আমার মনে হয় এবং ভোট সেই ধরনের যাবে। আর আমাদের আহ, এই যে নারীরা, আপনি আহ, নারীদের তারা নিরাপত্তার একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ।
আপনি একটা জোটের বা দলের আম, হাতে এই গত 18 মাসে অনেক নারী ধর্ষিত হয়েছে, কিন্তু আবার বিপরীত জোট আরেকটা যেটা আছে তাদের কাছে এরকম ঘটনা সেরকম আসেনি, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা হলেও হতে পারে, তো সেরকম হয়নি। সুতরাং নারী ভোটারদের মধ্যেও এদের একটা ব্যাপক প্রভাব পড়তে পারে। আর এটা যদি আপনি খেয়াল করে দেখেন যে 5টা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হলো, সেটা কিন্তু আমাদের জন্য একটা সবচেয়ে বড় স্যাম্পলিং, বড় বড় উদাহরণ হিসেবে কাজ করতে পারে। ওই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তো দেশের বিভিন্ন প্রান্তের, সে আপনার উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানরা ওখানে পড়াশোনা করছে, তারাই তো ভোট দিয়েছে, সেখানে নারী শিক্ষার্থীও আছে। সো এই ভোটের প্যাটার্নটা হয়তো আগামী ভোটে প্রতিফলিত হতে পারে। জি।